আমরা যদি ইনশাআল্লাহ সরকার গঠন করি যে কোনো সময় অথবা যে কোনো সরকারের আমরা পার্ট হই, আমরা পুরো বাংলাদেশের প্রাইভেট সেক্টরে ইনশাআল্লাহ শুক্রবারে ছুটি ঘোষণা করব, যেমন শনিবারও ইনশাআল্লাহ ছুটি ঘোষণা করব ইনশাআল্লাহ। এটা আমাদের একটা কমিটমেন্ট। আমি আগেও বলেছি, অনেক প্রাইভেট সেক্টরে যারা ওনার রয়েছেন, আমি নিজেও কাজ করেছিলাম, সেখানে দেখেছি আমার শুক্রবারও ফ্যামিলি লাইফ ছিল না, শনিবারও ছিল না। শুক্রবারে সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে নামাজের পরে একটু জামা কাপড় ধোয়া, এর মধ্যে শুক্রবার চলে যায়, সকালবেলায় আবার অফিস। যারা মিডল ক্লাস সোসাইটিতে রয়েছে, যারা ব্যাংকে জব করছেন, অর্থাৎ মিড রেঞ্জে 50 to 60,000 যারা স্যালারি পাচ্ছেন, তাদের হলো বুক ভরা হলো হতাশা। তারা নিজেদের অভিব্যক্তিটা না কারো কাছে প্রকাশ করতে পারেন। একটা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছেন, শেষ করে যখন 50,000 টাকা চাকরি করেন, বোন টাকা চায়, ভাই টাকা চায়, মা টাকা চায়, সবাই তো বুক ভরা আশা নিয়ে থাকে যে ছেলে পড়াশোনা করেছে। এদিকে অফিসে গেলে বসের বকা, বাসায় গেলে হলো যে আমাকে সময় দাও না কেন, সেদিকে বকা। জীবন একটা অতিষ্ঠ জীবনের মধ্য দিয়ে, এবং এভাবে করতে করতে অনেকে হলো অল্প বয়সে মারা যায়। আমি অনেক কোম্পানিতে শুনেছি, যদি তুমি বুয়েট থেকে পাশ করো 40,000 টাকা স্যালারি, বিও থেকে পাশ করলে 30,000 টাকা, আইবিও থেকে পাশ করলে 50,000 টাকা। এই ধরনের হলো তারা গরুর মার্কেটের মতন রেট করে দিয়েছে। এবং শুধু এটাই নয়, সবচেয়ে আমরা বড় কমপ্লেক্সিটিতে যেটা আছি সেটা হলো আমাদের কর্ম ঘন্টা এবং কর্ম পরিবেশের জায়গাটা। আমাদের যারা ফিমেল ওয়ার্কার রয়েছে, নারীদের কর্ম পরিবেশ যেটা এখনো প্রাইভেট সেক্টরে নিশ্চিত করা যায়নি, পাবলিক সেক্টরে নিশ্চিত করা যায়নি। পাবলিক সেক্টরে তো আমরা অনেক দেখেছিলাম, ডিসি যারা ছিল তারা আমাদের বোনদেরকে হলো তার খাস রুমে নিয়ে যেত, পরে আবারই সেগুলোর ভিডিও আমরা দেখতাম। প্রাইভেট সেক্টরও হলো বসের মর্জি মাফিকের উপরে হলো যারা আমাদের বোনরা রয়েছে তাদের প্রমোশন অনেক সময় তারা ডিপেন্ড করিয়ে রাখে, যেটা বাংলাদেশের জন্য একটা লজ্জার। এবং নারীরা যে তাদের মাতৃত্বকালীন যে ছুটি নেয়, সেই ছুটির ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা থাকে, অর্থাৎ চাকরিতে নেওয়ার সময় তাকে একটা বাইন্ডিংস দিয়ে যায়, যেহেতু মেয়ে মানুষ, সে তো কয়দিন পরে বাচ্চা হবে, ছুটিতে যাবে, তাকে এখন যদি নেই তাহলে আমার ওয়ার্ক অ্যাক্টিভিটিস কমে যাবে। কিন্তু আমাদের যে এক্সপিরিয়েন্স প্রাইভেট সেক্টরে দেখিয়েছি, আমাদের যারা বোনরা রয়েছেন তাদের ফোকাস এরিয়া অনেক বেশি, অর্থাৎ কাজের ডেলিভারি আমাদের চেয়ে আমরা অনেক বেশি দেখেছি তাদেরকে। এবং তাদের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, তারা হলো কোনো অফিসে চুরি করে না, কোনো বাটপারি করে না, মিথ্যা কথা বলে না, কোনো ঘুষ খায় না, একদম ডেডিকেটেড ওয়েতে কাজ করে। তো যখন একটা মানুষ এত অনেস্টি দিয়ে কাজ করে, কিন্তু যখন ট্রিটমেন্টের বেলায় আসে, সেখানে একটা মেল ডমিনেটেড সোসাইটির মতন আচরণ করা হয়, তখনই আমাদের প্রাইভেট পাবলিক সেক্টর সব জায়গায় নারীদের কর্ম পরিবেশটা অনেক ক্ষেত্রে হলো নিম্নমুখী হয়ে যায়। এবং আমরা যদি ইনশাআল্লাহ সরকার গঠন করি যে কোনো সময় অথবা যে কোনো সরকারের আমরা পার্ট হই, আমরা পুরো বাংলাদেশের প্রাইভেট সেক্টরে ইনশাআল্লাহ শুক্রবারে ছুটি ঘোষণা করব, যেমন শনিবারও ইনশাআল্লাহ ছুটি ঘোষণা করব ইনশাআল্লাহ। এটা আমাদের একটা কমিটমেন্ট। আমি আগেও বলেছি, অনেক প্রাইভেট সেক্টরে যারা ওনার রয়েছেন, আমি নিজেও কাজ করেছিলাম, সেখানে দেখেছি আমার শুক্রবারও ফ্যামিলি লাইফ ছিল না, শনিবারও ছিল না। শুক্রবারে সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে নামাজের পরে একটু জামা কাপড় ধোয়া, এর মধ্যে শুক্রবার চলে যায়, সকালবেলায় আবার অফিস। তো একজন মানসিক যখন বিকাশ না হয়, তখন সে কাজের ডেলিভারিটা ক্রিয়েটিভ ওয়ার্কে দিতে পারে না। এবং গার্মেন্টস সেক্টরে যারা কাজ করছেন তাদের ন্যায্য মজুরি নাই। আমার একজন গার্মেন্টস কর্মীর সাথে কথা হয়েছিল, ওনার একটা ছোট বাচ্চা আছে, তো সারা রাত বাচ্চা কয়েকবারে রাতে তাকে দুধ পান করাইতে হয়, তো সারা রাতে মায়ের জেগে থাকতে হয়। তো সকালে বললাম, তাহলে আপনি কিভাবে গার্মেন্টসে গিয়ে ওই সেলাই মেশিনটা আপনি ঘুরান? বললো যে সারা রাত আমি বাচ্চাকে সময় দেওয়ার পরে সকালবেলায় গিয়ে আমি তেঁতুল অথবা টক জাতীয় খাবার নিয়ে যাই, টক খাইলে একটু ঘুম কম আসে। এই ধরনের অমানসিক পরিশ্রমের মধ্য দিয়ে কিন্তু আমাদের অর্থনীতির যে চাকাটা সেটা ঘুরছে। এখানে যে সাংবাদিক ভাইরা রয়েছেন, বসের অ্যাসাইনমেন্ট অনুযায়ী সাংবাদিকতার কাজ করতে হয়। অর্থাৎ উনি যদি কোথাও দেখে কেউ লোক একটা চুরি করতেছে, যে লোকটা চুরি করতেছে এটা যদি কোনো সরকার দলীয় হয় বা ওই যেই কোম্পানিতে উনি জব করে তার যদি কোনো খাস লোক হয়, দেখেও না দেখার ভান করে এই সম্পর্কে কোনো রিপোর্ট করা যাবে না। অর্থাৎ
যিনি সাংবাদিকতা করেন, ওনার সেই সাংবাদিকতার জায়গাটা ওনাকে বিসর্জন দিতে হচ্ছে। আর মজুরির কথা তো বললামই, যে যারা সাংবাদিকতা করে বাংলাদেশে, তাদের তো হলো মানে প্রতিনিয়ত চলাফেরার যে পকেটের টাকা, ওই পকেটের টাকাই উঠে না। এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এটা হলো আমাদের প্রত্যেকটা সেক্টরের একই অবস্থা। সেজন্য আমরা উদ্যোগটা নিয়েছি প্রফেশনাল সেক্টরে সেফটি এবং লিগ্যাল যে এনভায়রনমেন্ট, এটা নিশ্চিত করার জন্য, কাজের পরিবেশ নিশ্চিত করার জন্য। আমাদের ইনফর্মাল যে সেক্টরগুলো রয়েছে সেগুলোতে আইএলও কাজ করছে, কিন্তু যারা মিডল ক্লাস সোসাইটিতে রয়েছে, যারা ব্যাংকে জব করছেন, অর্থাৎ মিড রেঞ্জে 50 to 60,000 যারা স্যালারি পাচ্ছেন, তাদের হলো বুক ভরা হলো হতাশা। তারা নিজেদের অভিব্যক্তিটা না কারো কাছে প্রকাশ করতে পারেন। একটা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছেন, শেষ করে যখন 50,000 টাকা চাকরি করেন, বোন টাকা চায়, ভাই টাকা চায়, মা টাকা চায়, সবাই তো বুক ভরা আশা নিয়ে থাকে যে ছেলে পড়াশোনা করেছে। এদিকে অফিসে গেলে বসের বকা, বাসায় গেলে হলো যে আমাকে সময় দাও না কেন, সেদিকে বকা। জীবন একটা অতিষ্ঠ জীবনের মধ্য দিয়ে, এবং এভাবে করতে করতে অনেকে হলো অল্প বয়সে মারা যায়। তো আমরা যদি এই পরিবেশগুলো নিশ্চিত করতে না পারি, সবাই যদি আমরা ঐক্যবদ্ধ হই, যারা হোয়াইট কালার আছে, ব্লু কালার আছে, শ্রমিকরা আন্দোলন করে, কিন্তু যারা মিডল রেঞ্জ তারা কোনো আন্দোলন করতে পারে না। কারণ সমাজে তারা ভদ্রজন সেজে থাকে, কিন্তু পকেটে তাদের টাকা নাই। ব্যাংক থেকে লোন নিতে হয়। ঢাকাতে ছোট একটা ফ্যামিলি থাকে, এবং সেই ফ্যামিলিতে দেখা যাচ্ছে আমরা যখন বিদেশে দেখি ছোট ছোট ফ্ল্যাট থাকে, অর্থাৎ তার রেঞ্জের যে টাকা 60,000 টাকা যদি স্যালারি হয়, সেই রেঞ্জ অনুযায়ী হলো 2 রুমের। ঢাকাতে তো কোনো বসবাসের জায়গায় নাই, সিঙ্গেল ফ্ল্যাট নেই, ফলে তো বড় একটা বাসা নিতে হয়। বাসা ভাড়া দিয়ে, খাবার খরচ দিয়ে, বাড়িতে যে মা বাবা বৃদ্ধ আছে তাদের কাছে টাকা পাঠাইতে পারে না। তো এই ধরনের অসহ্য কষ্টকর একটি যন্ত্রণা জীবন যারা প্রাইভেট সেক্টরে জব করে, আবার দুর্নীতিও করে না, সৎ থাকার চেষ্টা করে, তাদের জীবন চলে। তো আমাদের এই দুঃখ কষ্ট লাঘব করার জন্য, এগুলো থেকে উত্তরণের জন্য আমাদের এই প্রফেশনাল অ্যালায়েন্স। এবং আপনাদের প্রতি অনেক, সমাজের প্রতি আপনাদের অনেক দায়িত্ববোধ রয়েছে। আপনারা যদি লিগ্যাল এনভায়রনমেন্ট, ওয়ার্ল্ডের যে প্রফেশনাল অর্গানাইজেশনগুলো আছে সেগুলোর সাথে কানেক্টিভিটি করে ইন্টারন্যাশনাল যে অধিকারগুলো আছে সেগুলো যদি আপনারা নিশ্চিত করেন, তাহলে হয়তো আমাদের সমাজের বড় একটা জায়গায় উন্নতি করা সম্ভব। এবং বাংলাদেশের বড় একটি সেক্টর রয়েছে যারা জব হোল্ডার। সো অনেকে জব হোল্ডারদের দেখলে মনে করে সেও চুপ করে চলাফেরা করে, দুনিয়াটা না দেখে না দেখার ভান করে, আর মনে করে যে বাংলাদেশের সবচেয়ে মনে করে যে চালাক লোক হলো পলিটিশিয়ানরা। এটা সমাজের মাত্র ওরা 2.5%। ওরাই সবার উপরে দাদাগিরি করে, তুমি কি বুঝো, আমি তো হনু। সো প্রাইভেট সেক্টরে যারা রয়েছেন, পাবলিক সেক্টরে যারা রয়েছেন জব হোল্ডার, তাদের কাছে ভোট রয়েছে, তাদের কাছে সমাজের টাকা রয়েছে, চাবি রয়েছে, সমাজের এস্টাবলিশমেন্টের জায়গা রয়েছে। তারা যদি ঐক্যবদ্ধভাবে দাঁড়ায়, তাহলে বাংলাদেশের পলিটিশিয়ান বলি, মিলিটারি বলি, কোনো শক্তি নাই তাদেরকে আর ভবিষ্যতে দমাতে পারবে ইনশাআল্লাহ। আমরা হলো সেই জায়গাটা নিশ্চিত করার জন্য কাজ শুরু করেছি। আর সবচেয়ে যে কথাটা দিয়ে শেষ করব, ডিগনিটি। যখন একজন মানুষ জব করতে যায়, আমাকে আমার একজন কোম্পানির ওনার বলেছিল যে তুমি তো সারা জীবনে জব করতে হবে, কারণ তুমি তো নিজে জীবনে কোম্পানি করতে পারবা না। আমি বললাম যে আপনার বাবা কি করেছে? বলছে জব করেছে। তো বললাম উনি কিভাবে পারলো? এই সোসাইটিতে যেটা, এই সরকার আসার পরে অথবা আমরাও ভবিষ্যতে যেটা করব, পাবলিক সেক্টরে আপনারা, প্রাইভেট সেক্টরে যারা রয়েছেন, 20 ইয়ার্স এক্সপিরিয়েন্স অর্জন করেছেন, মূলধনের জন্য আপনারা ব্যবসা বাণিজ্য শুরু করতে পারছেন না। আর ব্যবসা বাণিজ্য শুরু করলে আপনারা কোনো বাটপাড়ার পাল্লায় পড়ে যান অথবা চাঁদাবাজিদের হাতে পড়ে যান। আমরা আপনাদের ইনশাল্লাহ, আপনারা ব্যবসার উদ্যোগ নেন। আমরা যদি সরকারে আসি অথবা আমরা যদি কোয়ালিশন বা অ্যালায়েন্স গভর্নমেন্টে আসি, আমরা নিশ্চয়তা বিধান করছি, আমরা আপনাদের উদ্যোক্তা হওয়ার যতগুলো অন্তরায় আছে আমরা সবগুলো ইনশাল্লাহ ওপেন করে দিব, যাতে আমরা আপনারা উদ্যোক্তা হতে পারেন। যেহেতু আমরা এই সোসাইটিতে সম্মান নিয়ে জীবন যাপন করতে চাই, এজন্য আপনারা যদি শক্ত করে দাঁড়ান, পৃথিবীর কোনো মানুষ আপনাদেরকে বাধা দিতে পারবে না ইনশাল্লাহ।